সেটা হলো পাকিস্তান এখন আরেকবার ভাঙবে, মানে তার সময় হয়ে গেছে। কারণ 9 মাস 10 দিন হলে যেরকম বাচ্চা হয়ে যায়, এর 10 মাস 10 দিন হয়ে গেছে, বাচ্চা হয় না অবধারিত। এখন বাচ্চা একটা হবে না দুইটা হবে না তিনটা হবে, সেই প্রশ্ন এখন সামনে। এখন বেলুচিস্তান ভেঙে আলাদা দেশ হবে, না কাশ্মীর একটা ছোট কাশ্মীর হয়ে যাবে আরেকটা ছোট্ট, নাকি আবার আফগানিস্তান তার অঞ্চলটা নিয়ে নেবে পাকিস্তানের ভিতর থেকে। পাকিস্তান এখন যখন ভাঙবে 3-4 টুকরা হবে, কোনো সন্দেহ নেই। বেলুচিস্তান তো যাবেই তাদের। এমনিতেই এই পাকিস্তান ভিখারিস্তান নামে পরিচিত সারা পৃথিবীতে। তাদের এই যে কালকেও পত্রিকায় পড়েছেন 90% পৃথিবীতে বিদেশি ভিক্ষুক হচ্ছে পাকিস্তানি। আমাদের বাংলাদেশের বাঙ্গো পেয়ারা পাকিস্তানি কি খবর জানে? এরা 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 দেখবেন এটা কোনো টু শব্দ নাই। যদি এটা ভারতের নাম আসতো, যদি 90% না, যদি বলতো যে পৃথিবীর 10% ভিক্ষুক ভারতীয়, তাইলে দেখতেন বাংলাদেশের মিডিয়া আর বাংলাদেশের জামাতি বট কি যে বয়ান দিত রে ভাই, মসজিদে ওই বয়ান দিত। কিন্তু তাদের আব্বা, তাদের তাদের অবৈধ পিতা পাকিস্তান তো 90% ভিক্ষুক। এখন আর দেখবেন টু শব্দটি এদের মধ্যে নেই। কিন্তু তারপরেও পাকিস্তানের পক্ষে চাপা মারা বন্ধ করবে না। যেহেতু পাকিস্তান ভেঙে যাবে, এখন সে যদি যুদ্ধ না করে বা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি না করে, তাহলে তো তাহলে তো এই সরকার যারা আছে এরা কার উপরে দায় দিবে? একটা কিছু তো করতে হবে। আর ভারত পাকিস্তানের সাথে যুদ্ধটা আমার মনে হয় অনিবার্য হয়ে উঠতেছে। কারণ এখানে বাংলাদেশ থেকে খোঁচাই ছিল প্রথমে, বহুভাবে চেষ্টা করছে ভারতের সাথে আমাদের একটা আনুষ্ঠানিক যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য। এবং তাদের যে এখানে রুহানি আওলাদ যারা আছে, তাদের যে অবৈধ সন্তান আছে, কর্নেল হাসিনুর, কর্নেল উলি, মেথর আখতারুজ্জামান সহ এরা যারা আছে, জামাতি বট, হামাতি বট, আমার ভাবির বলারা, এরা বহু চেষ্টা করেছিল, কিন্তু ভারত তাদের উস্কানিতে পা দেয় নাই, তাদের ফাঁদে পাটা রাখে নাই। কারণ তারা বুঝতে পারতেছিল যে পাকিস্তান এবং তুরস্কের বদমাইশ এটা করতেছে কোনো কোনো মহাশক্তি তাদের ইশারায়, এটা বুঝতে পেরেছে। তো ভারতও আমার মনে হয় এইবার যদি লাগে আর ভুল তারা 71-এর মতো করবে না। কেমন? যেমন 71-এ তারা কিন্তু ভূমির ভিতরে ঢুকে যায় না বা গেলে ওটা ছেড়ে দিত। এইবার পাকিস্তান গেলে কিন্তু আর ভূমি ছাড়বে না। কারণ এটা নেহরুর ভারত না, ইন্দিরা গান্ধীর ভারত না, এটা নরেন্দ্র মোদীর শাসিত ভারত। এই সময় যদি কোনোভাবে পাকিস্তানে ভূমি দখল করে, সেটা তারা ছাড়বে না, আপনি এটা নিশ্চিত থাকেন। আর পাকিস্তান তো এমনিই ভাঙবে, কোনো সন্দেহ নেই। পৃথিবীতে পাকিস্তান হচ্ছে একটা কৃত্রিম রাষ্ট্র। এই রাষ্ট্রের কোনো অস্তিত্ব, পাকিস্তানের কোনো জাতি ছিল না। একটা জাতি তলে একটা রাষ্ট্র গঠনের যেই সমস্ত বিষয় দরকার, শুধু ধর্মের নামে একটা অঞ্চল গঠিত হয়েছিল, যেখানে একমাত্র পাঞ্জাবিরা পাকিস্তান চেয়েছিল, সিন্ধুরাও চায় নাই, বেলুচরাও চায় নাই, এমনকি যারা আফগানিস্তানের পাশে ছিল তারাও চায় নাই। শুধু তাই না, আফগানিস্তান পাকিস্তানকে স্বীকৃতি দেয় নাই জাতিসংঘে, অনেকদিন স্বীকৃতি দেয়নি। তার প্রতিবেশী রাষ্ট্র দেয় নাই। এটা আমাদের বাংলাদেশের বাঙ্গুরা ভুলে গেছে, বা আমাদের সলিমুল্লাহ, কলিমুল্লাহ, হলিমুল্লাহ, ঝলিমুল্লাহ, টলিমুল্লাহ, মলিমুল্লাহ, চিঙ্গবাম, মিঙ্গবাম, এরা গেলে বলে না, বলা যায় ভাই আর কি, এগুলো বলে ভাই ভাই যুদ্ধ। সব মুসলমানের দোষ গোপন রাখতে হয়। দেখেন না বলৎকার হয়, এই বলৎকারের দোষ গোপন করার জন্য মৌলবীর এখন লেগে গেছে। তো তারা পাকিস্তানের দোষ গাইবে না, পাকিস্তানের ফল্ট সামনে আনতে দিয়েছে। আপনি দেখেন বামপন্থীদের জিজ্ঞেস করেন, এই ভণ্ড বাম বাংলাদেশে কোনো বাম নাই, আগে তো বলতাম চিঙ্কু বাম নির্দিষ্ট, বাংলাদেশে সব বামই ভণ্ড। 25,000 ফিলিস্তিনি মারছে, কোনো বামপন্থী কোনোদিন বলছে? বলে না, কোনোদিনই তার টু শব্দটি করে না। ইসরায়েলের বিরুদ্ধে তুমি যাও যে তোমার ফিলিস্তিনিদের মারে, 25,000 ফিলিস্তিনি পাকিস্তান মারলো, আজ পর্যন্ত কোনো বামের মুখ থেকে আমি শুনি নাই। আমি বাম রাজনীতি করানো কোনো বাম আমাকে কোনোদিন বলে নাই। আর এত বড় বাটপার বাম, এরা কোনোদিনই বলে না যে ইরানের খোমেনিরা যে ক্ষমতায় আসার পরে 1979 সালে প্রথমে কমরেডদেরকে পাইকারি হারে সাফাই করছে এবং অন্যান্য শত্রুদের তারা গুলি করে মেরেছে, আর বামপন্থীদের তারা কুপিয়ে কুপিয়ে রাস্তায় মেরেছে, জবাই করেছে। এই কথাটা তারপরও সালার এই বাম, এই বেকুব বাম, এই ভণ্ড বাম আর মুসলমান ওই পাকিস্তানের পক্ষে, তেহরানের কসাইদের পক্ষে। কোনো মুসলমান আজ পর্যন্ত, কোনো মৌলবী, কোনো জামাত, কোনো শিবির, কোনো হেফাজতের, বিএনপির কোনো নেতার মুখে, আওয়ামী লীগের তো শুনিই নেই, বিএনপির নেতার মুখে শুনেছেন, জামাতের নেতার মুখে শুনেছেন যে 25,000 ফিলিস্তিনি মারছে? আমরা ইতিহাসে গবেষণা করে করে এগুলো বের করছি। বলতে গেলে বলে কি, এটা চুপ থাকো, এগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? আজকে এই যে কাশ্মীর নিয়ে দেখেন টু শব্দটি নেই। এই যে 2-3 সপ্তাহ যাবৎ মারতেছে, একটা লোককে যদি মারতো আজকে ভারত, বাংলাদেশে শুক্রবারে গরম হয়ে যেত। বামপন্থীরা সবার আগে নামতো। আর বামপন্থী হিন্দু যেগুলো আছে না পাটপার, বাংলাদেশের বামপন্থী হিন্দুদের একটা গোপন কথা বলি, এরা কোনো দলে ভাত পায় না। মানে কত হাঙ্গা বইতে না পারে, বিয়ে বইতে না পারে, বাম রাজনীতি কিন্তু সব ভণ্ড, একটা বাম না। বাংলাদেশে যারা যে সকল হিন্দু সম্প্রদায়ের বামপন্থী, সবগুলো ভণ্ড, একটা পাটপার সবগুলোই। এরা আওয়ামী লীগে জায়গা পাবে না, ভাত পাবে না, পাত্তাই দিবে না, ওয়ার্ড কমিটির জায়গা পাবে না। এখন 5 জন লোকের 20 জন লোকের কমিটি করে, তার মধ্যে 19 জন হলো কেন্দ্রীয় কমিটি। আমি কেন্দ্রীয় কমিটির নেতা, রাশেদ হায়দার সেন্ট্রাল মেম্বার, শেখ ফরিদ সেন্ট্রাল মেম্বার, লোক সংখ্যা কত 20 জন সেন্ট্রাল মেম্বার। টিভি জায়গা দেয়, দেখেন জুনায়দ সাকি, আর চিনা কোন কে চিনা রে? বা টেলিভিশনে মুখ দেখাইতে দেখাইতে বামপন্থীদের বস্তাটা, বামপন্থীদের জায়গা দেয় মিডিয়া দিতে দিতে, এরা এমপি মন্ত্রী দেয়। এটা কিন্তু মেম্বার হওয়ার যোগ্যতা নেই।
আর ওই যে বললাম বাংলাদেশে হিন্দু রইল সবচেয়ে সেটা যত বড় চক্করবর্তী ফক্করবর্তী পশু মশু পশুক না, বাংলাদেশ আমি দায়িত্ব নিয়ে বললাম বাংলাদেশে যারা হিন্দুরা বাম রাজনীতি করে সবগুলি গন্ড। এরা আওয়ামী লীগে জাগাবে না, উষ্টা মেরে খেদাই দিছে। ওই যে বাপে তারে না, মায়ে খেদাই না, চাচাই লাথি মারা, ভাগ্নে ঘেটে ধরে বাইর করে দেওয়া যারা হিন্দু, এগুলো যে বাম রাজনীতি করে সবগুলো গন্ড। বাংলাদেশে যারা, বাংলাদেশের মুসলমানরা যদি 100 জন কমিউনিস্ট পার্টি করে, এর মধ্যে 90 জন গন্ড, 10 জন অন্তত আছে। আর বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতি করে 100 জন হিন্দুর মধ্যে 100 জনই গন্ড। এরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে জায়গা না পেয়ে বা জামাতে জায়গা না পেয়ে এরা বাম রাজনীতি করে। এগুলো একটাও বাম না, সবগুলো ভণ্ডামি এবং বদমাইশ, কারো মেরুদণ্ড নেই। আর যারা বাম আছে দেখেন, এরা প্রথমে যে দেখেন এখন মিছিল করে না কেন, এখন শাহবাগে মিছিল করে না কেন, পাকিস্তান যে কাশ্মীর কাশ্মীরি না, সব মুসলমান ভাই ভাই। হ্যাঁ ফরিদ ভাই একটা কমেন্ট নেই, কমেন্টটা চলে যাবে কারণ অনেক কমেন্ট হয়তো খুঁজে পাওয়া যায় না। 5টা কমেন্টের মধ্যে আমি একটা কমেন্ট ধরতে পারি, বাকিগুলো চলে যায়, আর অন্যটা খুঁজতে গেলে সমস্যা হয়। বলছে পাকিস্তানের নিউক্লিয়ার আছে, অস্তিত্বের সংকট মেরে দিবে, ভেবে চিনতে কথা বললেন, মানে নিউক্লিয়ার বোমা মেরে দিবে পাকিস্তান। আচ্ছা পাকিস্তান কারে বোমা মারবে? আচ্ছা পাকিস্তান কারে বোমা মারবে এটা তো কইল না, কারে মারবে? ভারতে মারলে তো 25 কোটি মুসলমানই মরবে। কে মরবে? কলকাতায় মারলে তো প্রথমে যে মুসলমান বিহারিরা মরবে। দিল্লি রাজধানীতে তো সব মুসলমান আগে মরবো, মুসলমান তো আগে মারা যাবে, কারে মারবে বোমা? আর তার চেয়ে বড় কথা, পাকিস্তানের আসলে কি ওগুলো আছে না সাফা? শুনেন একবার না আমার এলাকায় আমি আমার ভাতিজা দাঁড়াইছিলাম, আমরা একটু আগে মারামারি মানে এলাকায় মারামারি। ফরিদ ভাই পাকিস্তানের নিউক্লিয়ারের ওয়েপন যেগুলো, এগুলোর সুইচ নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, এমন কথা শুনেছি আমি। শুনেন নাই? ওই শুধু তার কাছে না, এটা সৌদি আরবের হাতে, এটা কাতারের হাতে, পাকিস্তানের হাতে সে কন্ট্রোল নাই। ওই যে অপারেশন সিন্দুরে যখন হামলা করলো ভারত, তখন কিন্তু আমেরিকা কেন না করলো? কারণ ওটার চাবিকাঠি তো তার কাছে। ওই নিউক্লিয়ার যেখানে রাখছে ওভারহেড, ওইখানেই তো ভারত বোমা মারছে, এটা তো মাথা নষ্ট হয়ে গেছে। তারপরে তো ভারত আমেরিকা এসে সেটা তাড়াতাড়ি মধ্যস্থতা করলো, এগুলো তো আমরা জানি। আর শুনেন, পাকিস্তানের যদি মুরত থাকতো, নিউক্লিয়ার বোমাতে আপনি বেলুচিস্তান রক্ষা করবেন কিভাবে? মারবেন? আর ভাই পাকিস্তান আমার রাষ্ট্রই তো থাকুন না, আপনি কিভাবে মারবেন? পাঞ্জাব আলাদা হয়ে যাবে, সিন্ধ আলাদা হয়ে যাবে, বেলুচিস্তান আলাদা হয়ে যাবে, এই ছোট্ট একটা কাশ্মীর যে এটুক মুরগির সম্বন্ধ ডিম এটুকু কাশ্মীর হয়ে যেতে পারে। তারপরে আফগানিস্তান, পাকিস্তানের তো রাষ্ট্র আগামী 30 বছরের মধ্যে পাকিস্তানের কোনো রাষ্ট্রই থাকবে না, অস্তিত্বই থাকবে না। কারণ এটা হলো একটা কৃত্রিম রাষ্ট্র, যেটা বলতেছিলাম। পাকিস্তান কি কোনো জাতির, শুধু কি একটা ধর্মের নামে প্রথমে এত সাদের পাকিস্তান বানাইছে বাংলাদেশ। আপনি যেভাবে বলছেন পাকিস্তান কোনো রাষ্ট্রই না, কৃত্রিম রাষ্ট্র। আপনার যদি এটাকে মেডিকেলের ভাষায় বলি, এটা দক্ষিণ এশিয়ার ক্যান্সার, এমন বুঝাতে যাচ্ছেন আপনি? এটা দক্ষিণ এশিয়ার ক্যান্সার না, পাকিস্তান পুরো পৃথিবীর জন্য ক্যান্সার। শুধু দক্ষিণ এশিয়া, পাকিস্তানিরা ব্রিটেনে গিয়ে পাইকারি হারে দর্শন করে, পাকিস্তানের সারা দুনিয়ায় গিয়ে। না ফরিদ ভাই, আপনি যেটা বললেন আমি আপনার কথার সাথে এক না ভাই। পাকিস্তান সারা পৃথিবীর জন্য ক্যান্সার কিভাবে বলে? ক্যান্সার তো আপনার সোয়াছে না, পাকিস্তান হচ্ছে সারা পৃথিবীর জন্য এইডস। মানে ক্যান্সার তো ভালো হওয়ার সম্ভাবনা আছে, এইডস মানে নিশ্চিত মৃত্যু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি তো পাকিস্তানের একটু নাম্বার দিয়েছিলাম, আপনি তাও দিতে চাইলেন না। মানে দুষ্ট লোকেরা বলে আমি নাকি বেশি সবচেয়ে বড় পাকিস্তান বিরুদ্ধে, আরেকজন পাওয়া গেছে, যাই একজন পাইলাম, তাও আবার কি ল্যাংটা সুলেমান আর ওই যে আদম ব্যাপারী ইউনিসের প্রতিবেশী। বাপ যাই হোক, যেটা বলতেছিলাম আপনাকে বলি, পাকিস্তান যদি তার পারমাণবিক বোমাতে যদি পৃথিবী ঠেকানো যাইতো, তাহলে তো সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। এখনো সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত পারমাণবিক ওভারহেড আছে, তার সাথে 5-6 গুণ বেশি রাশিয়ার এখনো আছে। আপনি পারমাণবিক বোমাতে আপনি দেশ রক্ষা করতে পারবেন? এটা কি হয়? আর পাকিস্তান যে পারমাণবিক বোমা মারবে, কার উপরে করবে? তার অস্তিত্ব থাকবে। অর্থাৎ পাকিস্তানের দশা হইলো যে শালা গাছের আগালে পানি উঠাবো, শালা দেখি কাক থাকে কই, কিন্তু পাকিস্তান নামে শিয়ালের খাড়াইসে কই থাকবো। এই চিন্তা 11 পানি হইলে খাড়াইসা শিয়াল মারা যায়। মানে যদি জঙ্গলে 11 পানি হয়, খাড়াইসা শিয়াল মারা যায়, উপরে উঠে আসে পাবলিক এরাতে মেরে খায়। ঠিক আছে? গাছের আগালে পানি আপনি উঠাইতে চান, এই ধরনের গল্প করলে তো হবে না। পাকিস্তান তো 30 বছর, তো আমি বেশি বললাম, দেখেন 5-10 বছর টিকে কিনা পাকিস্তান নামক রাষ্ট্রটা। ফরিদ ভাই একটা চমৎকার কথা বলেছেন, নিউক্লিয়ার দিয়ে যদি রক্ষা হতো তাহলে সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি পারমাণবিক কি বলে উইপন আছে, বেশি না, সারা পৃথিবীতে যত আছে, সারা পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, আমেরিকা, চায়না বা গোপনে প্রকাশ্য যত পারমাণবিক ওভারহেড আছে, তার সাথে 5-6 গুণ রাশিয়াতে এখনো আছে। ধ্বংস করার পরেও তাদের কাছে এত, মানে সারা পৃথিবীকে তারা কয়েকশো বার ধ্বংস করতে পারে, টিকতে পারবে? তারা পারে নাই। জি,
এটা সম্ভব না। পারমাণবিক ইয়ে প্রয়োগ করা কি এত সহজ ব্যাপার? বিষয়টা তাহলে কি হবে? অতটা সহজ না না। না, করলো করলো, ভারতবর্ষে থাকবে। আচ্ছা, ভারত যদি অর্ধেক ধ্বংস অর্ধেক থাকবে, পাকিস্তান ফুল ধ্বংস হয়ে যাবে, তখন কি করবে? মানে না ভাইজান, এইখানে একটা সমস্যা আছে তো। পাকিস্তান তো পারমাণবিক বোমা মারবো, কিন্তু যেটার মধ্যে বসায় মারবো সেইটা তো অর্ধেকে আইসা ভাঙ্গা পড়া বাংলাদেশে পড়ে যাবে। তো বঙ্গুরা কই যাবে? বোম তো ভারত পর্যন্ত যাবে না, তার আগেই পড়ে যাবো বাংলাদেশে। তো বঙ্গুরা কেন কই কোথায় যাবে? কেন কোথায় যাবে আমি বলবো। কেন ভারতে যাবে কামের বেরি হওয়ার জন্য, দিল্লিতে যাবে, কেরালায় যাবে, কাশ্মীরে যাবে, কলকাতায় যাবে, তারপর চেন্নাই যাবে, তারপরে আপনার ব্যাঙ্গালোর যাবে, ঠিক আছে, বিহারে যাবে, ওইখানে গিয়ে কামলা দিবে। সমস্যা আছেই তো, চুরি করে যাবে, তারপরে বলবে এগুলো তো আমাদের লোক না, এটা তো ভারতীয়। ভারত ইসরায়েলের নাকি? আরে ভাই, ভারত পাকিস্তানের গুণে নাকি? ইসরায়েল পাকিস্তানের গুণে নাকি? 5 পয়সা দাম আছে। তুমি নিজে নিজে মন কলা খাও যে মুই কি হনুরে, তোমার 5 পয়সা দাম আছে। পাকিস্তানের 30% ছাত্র স্কুলে যায় না, জীবনে স্কুলে যায় না, শিক্ষার অভাবে মরতেছে, না খায় থাকে। তো ওই পাকিস্তানে ভাবার সময় আছে? ভারত পৃথিবীর 3 নম্বর শক্তি। ইসরায়েল সারা দুনিয়া চালায়। ওই তোমার ওই পাকিস্তান, পেয়ারা পাকিস্তানে নিউক্লিয়ার ওই ফটকার চিন্তা করে, ওই 2-4টা ফটকা রাখছে নিজেরা, মই কি হনুরে, তাই না? ওই যে কিছু দেখবেন যে আমাদের গ্রামের কিছু বলাফান ছোটবেলা আমরা কি করতাম, যে সাইকেলের চেন আছে না, ওইটাই হাতে পাতে ফেলে নিজের কত কিছু মনে করতো, আরে শালা আমার হাতে চেন বাঁধা আছে। আমার একজন মানে দিনের বেলায় গান পয়েন্ট এইভাবে পিস্তল ঠেকেছিল, থাকলে কি মারা যায়? আমি বলছি তোর এই পিস্তল চলবে না, কারণ তোর এই পিস্তল চালাই কেন, আমি তো তারা চিনি, আর সে আমার চিনি আমি কে। ওই পারমাণবিক বোমা থাকলে মারা যায়। এই গর্থবের আপনি কেমনে বুঝাবেন? ইসরায়েল পাকিস্তানের গুণে কোনোদিন গুণ, ভারত গুণে কোনোদিন। এই বাংলাদেশের বাঙ্গুরা ছাড়া, বাংলাদেশের কটা ফাত্রা মুসলমান ছাড়া, বাংলাদেশে কিছু জিন্নার লাওয়ারিস, তারপর নিয়ে যে রেখে যাওয়া কিছু ফাত্রা মুসলমান ছাড়া পাকিস্তানের পৃথিবীতে কোন দেশটা এদের গুণে? কোন দেশ? লাঠি দিয়ে সেই দিনে তো 3,500 দুবাই থেকে বের করে দিছে, এই তো কয়েকদিন আগে আরো বের করে দিবে। মানে এর এত পেয়ারা পাকিস্তানি। তো যাও না বাবা, তুমি তোমার পাকিস্তানের পারমাণবিক বোমা এতটুকুই কাজে দিয়েছে যে পাকিস্তানকে 90% সারা দুনিয়ার ভিক্ষুক যত আছে 90% হলো পাকিস্তানি, এই উপকারটা করে দিছে। সেই পাকিস্তান নিউক্লিয়ার কি করে দিছে, যে জীবন আজ পর্যন্ত কোনোদিন কোনো সরকার 5 বছর টিকে নাই, না টিকতে পারবে, আর না আগামীতে 5 বছরের দেশ টিকে কিনা এই চিন্তা করেন। ওই অস্ত্র থাকলে যদি ব্যবহার করা যাইতো, তাহলে বাংলাদেশের বহু লোকের কাছে অবৈধ অস্ত্র আছে, বের করে মারতে বলেন না। পাকিস্তানের ওটা কই থেকে ফটকা বানাইছে, চীনে থেকে আইনে বানায় আনছে, ওটা আমরা জানি। পাকিস্তানের বেচার জন্য নিলামে তুলছে রে ভাই, ওগুলো আছে কিনা আমার তো ধারণা, এগুলো কটকটির মতো বেঁচে খাইছে। আমার ধারণা এগুলো ভাঙ্গারি দোকান, মনে করেন ইরানে বেচছে, এমন হতে পারে ইসরায়েলের কাছেও বেচছে, এমন হতে পারে বিভিন্ন দেশের কাছে বিক্রি করে দিতে পারে, কারণ এদের তো কোনো ভরসা নাই। এদের নিজেদের কোনো কমন সেন্স আছে? পাকিস্তানে বাংলাদেশের কূটনীতি কেনার কি থাকবে? পাকিস্তান সম্পর্কে একটা উদাহরণ দেই। একজন সাংবাদিক আরে কি পারভেজ মুশারফের ঘরে গিয়েছিল। পারভেজ মুশারফের তার পুরো ঘর ঘুরে আসার পরে একটা দৈনিক পত্রিকা পায় নাই, বই তো দূরের কথা, মানে একটা দৈনিক পত্রিকা পাওয়া যায় নাই তার ঘরে। একটা বই তো সে বলেছে, সে লিখেছে, আমি অবাক হয়ে গেলাম, একটা প্রেসিডেন্টের বাসায় একটা বই নেই। সে তার পুরো ঘর পরিদর্শন করে সে লিখছে। তো যারা পড়ে না তাদের আপনি কি বোঝাবেন? বাংলাদেশে আছে মোল্লা, পাকিস্তানে আছে মোল্লা আর মিলিটারি। মোল্লা আর মোল্লা মিলিটারি কি করতে পারবে? বড় জোর নিজেরাই গিয়ে কোমরে এটা সেটা বাইন্দে নিজেরা 72 ঘরের জন্য উল্টা পাল্টা মইরে আর 2-4 জন নিয়ে মারতে পারে। তারা কি করতে পারবে? এই বাংলাদেশের পেয়ারা পাকিস্তান বুঝাই দিয়ে পারবেন না। এরা হইলো নাই দেশে বুটকালাই সন্দেশ, মানে যে জীবনে সন্দেশ চোখে দেখে নাই তার কাছে তো বুটকালাই মনে হইতে পারে সন্দেশ। যে জীবনে ব্রিক্স আইসক্রিম খানে, বড় বড় আইসক্রিম খানে, বড় বড়, তার কাছে তো চোখে একটা আইসক্রিমে অনেক কিছু মনে হবে। তো পাকিস্তানের সারা পৃথিবীতে কোনো অস্তিত্ব আছে, গুরুত্ব দেয়। ওই যে কথাই কইছে, সুধীর ভাই আনন্দের সীমা নাই। ওই যে ফেল মার্শাল আসিফ মনুরের 1 কাপ চা খাওয়াইছে, কিন্তু আমেরিকার ওই 1 কাপ চা খাওয়ার মূল্য যে পাকিস্তানকে কি দিতে হবে, এই বাংলাদেশের বাঙ্গুরা তো পাকিস্তানের বাঙ্গুরাই বুঝে না, বাংলাদেশের বাঙ্গুরা বুঝতে পারবে। ওদের যে বাপ, বাংলাদেশের ফাত্রা কয়টা মুসলমান, আর ফাত্রা পেয়ারা পাকিস্তানি জামাত হেফাজতের যে আব্বা বড় ফাত্রা, ওদেরই তো আকল আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি আকল দিত তাহলে 75 বছর নিজের বেলুচদের মারে, তারা আফগানিস্তানের সাথে ফাইট করে, তারা নিজের দেশের যেটা তারা বলে যে আজাদ কাশ্মীর, যেটা আপনি বললেন দখল করে নিছে, তারা মারে। এরা নিজেদের, এরা ফিলিস্তিন। এই যে আর একটা কাজ করছে পাকিস্তান, ওই যে বদমাইশ টেনে বললো না, যে প্যারা পাকিস্তানি আমাদের মন্তব্য করলো না যে ইসরায়েল ভারত আর কি নাস্তিকদের জন্য সমস্যা। আরে ভাই, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান তো বাস করে ভারতে, এই গর্ধবেটা জানে না। আরেকটা কাজ হয়েছে, পাকিস্তানের পারমাণবিক থাকার কারণে বিরাট বড় ক্ষমতা পাকিস্তানের, এই ইসলামী রাষ্ট্র, বিরাট ক্ষমতা, 25,000 ফিলিস্তিনি মারছে। এটাকে ফাত্রা জানে না, জানলেও এটা মানবে না, কারণ এদের মাদ্রাসায় বলৎকার করতে করতে ক্যান্সার বানায় বলা, তাই চোখে দেখে বিশ্বাস করে না। আর এই যে ওগুলো মানবে এরা, তো এদের আপনি বুঝাইতে পারবেন না।
আমি কেরালাতে কোথায় পড়ছে এখন মনে নেই, যাই হোক বলছে যে একটা গল্প আছে যে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে চায় তখন একটা কাজ করে, সেটা তার জাস্ট আকলটা তুলে নেয়, মানে তার বিরুদ্ধে কিছু করে না, আল্লাহ জাস্ট আকলটা তুলে নেয়, তারপর নিজেরাই ধ্বংস। তাই বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমানদের আকল আল্লাহ তুলে নিছে, এত ধ্বংস অনিবার যখন ঠেকাইতে পারে। এই বাংলাদেশটা দেখেন না, সুখে খাইতে ভূতে গেলাইছিল, তার জন্য জুলাই সন্ত্রাস আন্দোলন করছে। এখন কেমন লাগে? না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, আর ওই যে ফাতরা ফাসিক, তারপরে ফাসিক চৌধুরী, আশিক চৌধুরী, কি যেন আছে, তারপর আদম ব্যাপারী, ডক্টর ইউনূস তো মনে করছিল হায় আদম ব্যাপারী লাইসেন্স করলাম, বাংলাদেশ থেকে চেলায় আদম ব্যাপারী লোকজন পাঠাবে আর কোটি কোটি টাকা কামাই করবে। আর ফাসিক চৌধুরী ভাবছিল আরে বাপরে বাপ, ডক্টর ইউনূসের লেঙ্গুর ধরছি, আমি বলার সাথে সাথে বিদেশি বিনিয়োগ একেবারে আসমান ভেঙে পড়বে। এখন কয়েছে দেশের বিনিয়োগ নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কয়েকদিন পর বলবো ভাই দেশের বিনিয়োগ চলবে না, যে